তাহলে আগের দিন আমরা পড়েছিলাম মাত্রা পর্যন্ত, এবং ক্যামেরার দিকে তাকিও না, আমার দিকে তাকাও। এটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে না তো? তোমাদের জন্য এটা করা, কিন্তু যাতে তোমরা ভবিষ্যতে এটা রেকর্ডিং দেখতে পাও। ধরো হঠাৎ করে পরীক্ষার আগে মনে হলো স্যারের ওই মাত্রার চ্যাপ্টারটা একটু যদি দেখতে পাই, তাহলে পরে এখান থেকে সব রেকর্ড থাকলো, তোমরা যখন ইচ্ছা অ্যাপে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে? আর আমরা যদি না পড়ো তাহলে আর দেখতে পাবে না, তখন বার করে দেবো আমি। আগের দিন আমরা মাত্রা পড়েছিলাম, এবং মাত্রার সাহায্যে আমরা কি করেছিলাম, কতগুলো রাশির কোনো সমীকরণ সঠিক কিনা সেটা মেপেছিলাম, নাকি মনে পড়ছে আগের দিন? আজকে কতগুলো মাত্রা তোমাদেরকে আমি বার করতে দিয়েছি, তাই না? একটা মাত্রার নাম বলো, কোনটা দিয়েছি বার করতে, একজন বলো। প্রথমটা কি দিয়েছিলাম? ঘনত্ব। প্রথমটা কি দিয়েছিলাম? পীড়ন। তাই দেখো পীড়নের মাত্রা কি হবে, ঠিক আছে? তাহলে পীড়ন মানে কি হয়, বোর্ডে দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরায় দেখা যাচ্ছে লেখাটা। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে তোমরা বুঝতে পারছো বল বাই ক্ষেত্রফল। তাহলে বলো বলের মাত্রা কি হবে না, তো বলের মাত্রা হয় mL/t-2, আর ক্ষেত্রফল হয় L স্কোয়ার, মানে L ইন্টু L লিখতে পারবো আমরা, তাই না? তাহলে একটা L যদি কেটে দিই আমরা, তাহলে পড়ে থাকছে দেখো L উপরে গেলে কত হবে, L-1, আর T থাকলে T⁻²। তাহলে এটা হচ্ছে পীড়নের মাত্রা। মনে রাখবে পীড়নের মাত্রা আর চাপের মাত্রা কি হয়, একই, ঠিক আছে? পীড়নের পর কি দিয়েছিলাম বলো? চাপ শক্তি। তাহলে চাপ শক্তি মানে দেখো ওখানে লেখা থাকবে চাপ ইন্টু আয়তন, নাকি তাই আছে তো? তাহলে চাপ ইন্টু আয়তন। তাহলে চাপ শক্তি মানে চাপ ইন্টু আয়তন, মানে চাপের মাত্রা কত, mL-1 T-2। এটা হচ্ছে চাপের মাত্রা। তাই মনে রাখবে পীড়ন আর চাপের মাত্রা কি হয়, পরস্পর সমান। আর আয়তন কত হবে না, তো আয়তন হচ্ছে L3। এবার তোমরা জানো যে x⁻⁻1 এর সাথে যদি x⁻³ গুণ করা হয়, তাহলে কত হবে, x⁻⁻1 + 3। হ্যাঁ না বলবে, তাই হয় তো? তাহলে কত হবে, x², নাকি? তাহলে লক্ষ্য করো L⁻⁻1 এর সাথে L³ যদি গুণ করা হয়, তাহলে কত হবে, L²। তাহলে অ্যাকচুয়ালি এটা হবে mL²T⁻²। মনে রাখবে যে কোনো প্রকার শক্তি, যদি শক্তি থাকে, শক্তির মাত্রা আর কার্যের মাত্রা একই হয়। তাই যে কোনো শক্তি যদি হয় তাহলে সেটা কত হবে, mL²T⁻²। যে শক্তি হোক, যে গতিশক্তি হোক, কার্য, যে কোনো স্থিতিশক্তি হোক, চাপ শক্তি হোক, যে কোনো শক্তির মাত্রাই কত হবে, mL²T⁻²। তো মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে আশা করি এই পার্টটা বুঝলাম, চাপ শক্তি। চলো পরেরটা কি দিয়েছিলাম বলো একটু। পৃষ্ঠটান। দেখো পৃষ্ঠটানটাকে আমরা এইভাবে লিখবো, বল বাই দৈর্ঘ্য। তাহলে পৃষ্ঠটান মানে হচ্ছে, দেখো পৃষ্ঠটান মানে আমরা লিখবো বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কত, mL/t-2, আর দৈর্ঘ্য হচ্ছে L কেটে গেলে কত পড়ে থাকে, mt⁻²। তাহলে সিম্পল ওয়েতে পৃষ্ঠটানের মাত্রা কত হলো, mt⁻², নাকি? হয়ে গেল, গল্প শেষ। পৃষ্ঠটানের পর কি দিয়েছিলাম বলার একটা, কার্য। তাহলে কার্য মানে কি হয়, বল ইন্টু সরণ। এটা লিখতে হবে না নিশ্চয়ই আমাকে, কত হবে, mL²। নিশ্চয় পেরেছো সকলে, নাকি? T⁻²। ক্লাসে আগের দিন করে দিয়েছিলাম কার্যের মাত্রা কত হবে, mL²T⁻²। আর একটা দিয়েছি আজকে, বলো কি দিয়েছি, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবককে আমরা জি দিয়ে লিখি, এবং এই জি মানে হচ্ছে বল ইন্টু দূরত্বর স্কোয়ার, বাই ভরের স্কোয়ার। তাহলে বল মানে তো mL/t-2, নাকি? নিশ্চয় তাই হওয়া উচিত। আর দূরত্ব মানে L এর স্কোয়ার, নাকি? আর ভরের স্কোয়ার মানে কত, m²। এগেইন দেখো m² মানে আমরা কি করতে পারি, m ইন্টু m। হ্যাঁ না বলবে, দেখতে পাই না, m ইন্টু m লিখতে পারি তো? আর যদি আমরা এখানে m কেটে দিই, তাহলে লক্ষ্য করো mটা উপরে গেলে কত হবে, m⁻⁻1। হ্যাঁ না বলবে, তাই হওয়া উচিত। আর L এর সাথে স্কোয়ারের যদি L এর গুণ করি, তাহলে হবে L3, নাকি? আর T⁻² হলে T⁻²। তাহলে m⁻1 L³ কত হবে, T⁻²। বুঝতে পারলাম ক্যাপিটাল জি এর মাত্রা। বলো কার বুঝতে অসুবিধা, নিবান ডাউট কিছু হলো নেই? পরেরটা বলো শুনি একটু। হ্যাঁ, তড়িৎ রোধ। তাহলে তড়িৎ রোধ মানে হচ্ছে, দেখো ভালো করে দেখো, তড়িৎ রোধ আগের দিন করে দিয়েছিলাম, বিভব বাই কি হয়, আধান, নাকি? এই বিভব বাই প্রবাহ মাত্রা, বিভব বাই প্রবাহ মাত্রা, তড়িৎ রোধ, ঠিক আছে? এবার বিভবের মাত্রা কত, তাহলে বার করতে গেলে আমাকে লাগবে কার্য বাই আধান। মনে রাখবে বিভব মানেই হচ্ছে কার্য বাই আধান, আর প্রবাহ মাত্রা যেমন ছিল সেরকম থাকলো প্রবাহ মাত্রা। এখন লক্ষ্য করো কার্যের মাত্রা কত হয়, mL²T⁻²। এটা তোমাকে জানতে হবে যে কার্যের মাত্রা কত হয়, mL²T⁻²।
আধানের মাত্রা কত? আইটি। হ্যাঁ না বলবে। আধানের মাত্রা কত হবে? আইটি। আর প্রবাহ মাত্রা কত হবে? আই, নাকি? লক্ষ্য করো তাহলে কত হবে, দেখো এম এম থাকলো, এল স্কোয়ারই থাকলো। এই টিটা যদি ওপরে যায় তাহলে টি টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার -1 কত হবে? টি টু দি পাওয়ার -3, নাকি? কেন না? তো দেখো যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার -2 বাই এক্স, তাহলে কত লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, হ্যাঁ না বলবে? এবং এটা করলে কত হবে? এক্স টু দি পাওয়ার -3, নাকি? তাহলে সেম লজিকে আমরা এটা করতে পারি। তাহলে এটা কত হলো? টি টু দি পাওয়ার -3। আর দেখো দুটো আই আছে, তাহলে দুটো আই গুণ করলে কত হবে? আই স্কোয়ার। আর আই স্কোয়ারকে যদি ওপরে পাঠিয়ে দিই তাহলে কত হবে? আই টু দি পাওয়ার -2, নাকি? তাহলে আই টু দি পাওয়ার -2। সো দিস ইজ শুড বি ইয়োর তড়িৎ রোধ। তাই তড়িৎ রোধ বুঝলাম। আর কি দিয়েছিলাম বলো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে বল বাই আধান। তাহলে বল কত? mlt-2 আর আধান কত? it। তাহলে হচ্ছে mlt-3 i টু দি পাওয়ার -1। তাহলে মনে রাখবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে mlt-3 i টু দি পাওয়ার -1। যারা পারোনি তারা করে নাও, ঠিক আছে? টাইম দেবো না কিন্তু, আমি পরপর টুকতে থাকবে। পরেরটা কি দিয়েছিলাম? ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে কি হয় বলো? ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন মানে কত হবে? m বাই এল কিউব। তার মানে হবে ml টু দি পাওয়ার -3, নাকি? সিম্পল। m বাই এল কিউব মানে কি হবে? এল কিউব উপরে গেলে এল টু দি পাওয়ার কি হবে? -3। ঠিক আছে, ঘর ঘোরাবে না, ভালো করে দেখো, বোঝো যে কেন এল কিউবটা -3 হলো। কারণ 1/x³ যদি হয় সেটা উপরে গেলে কত হবে? x টু দি পাওয়ার -3। 6, 7, 8 এর সূচকের নিয়ম তো এইটুকু পড়া বাবা, না? বলো, পড়েছো তো সূচক? ঠিক আছে। আর কি দিয়েছিলাম? আর বলো। ধারকত্ব। ধারকত্ব মানে হচ্ছে আধান বাই বিভব। তাহলে আধান হচ্ছে আইটি আর বিভব কত? বিভব হচ্ছে ml² টি টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। তাহলে ml² টি টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। তো এটা যদি পুরো উপরে ওঠাও তাহলে হবে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i²। তাহলে এটা হচ্ছে ধারকত্ব, নাকি? মিলিয়ে নিও একবার ঠিকঠাক হচ্ছে কিনা। তাহলে আর দিয়েছিলাম কিছু? প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা লিখি শক্তি বাই কম্পাঙ্ক এই দ্বারা। ঠিক আছে, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কত হবে না? তো দেখো প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা, প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা এইচ দিয়ে লিখি। হ্যাঁ, প্ল্যাঙ্কের ধ্রুবককে লিখি আমরা এইচ দ্বারা। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ হচ্ছে শক্তি বাই কম্পাঙ্ক। মনে রাখবে শক্তির মাত্রা ml² টি টু দি পাওয়ার -2 আর কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার -1 হয়। কম্পাঙ্ক কত হয়? টি টু দি পাওয়ার -1। বলছে এগুলো কি করে জানলেন? কি করে জানলাম বলো তো? তোমাদের যে একটা বই দেওয়া আছে সেই বইয়ের কিসে আছে দেওয়া? এগুলো সব ছকে দেওয়া আছে না? এগুলো করে দেওয়া নেই তো? এগুলো কি করতে হবে? আমাদেরকে মনেও তো রাখতে হবে। না মনে রাখলে কি করে করবো? এইটুকু যদি মনে না থাকে তাহলে এইটুকু আর পারবো না করতে আমরা। তাই মনে রাখবে ফর্মুলা তোমাকে মনে রাখবে। সেজন্য আমি যে ছকটা দিয়েছি দেখো, সেই ছকের মধ্যে কি আছে? ফর্মুলা দেওয়া আছে না? ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে কত হবে এটা? নিশ্চয়ই বুঝতে পারছো, ml² টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, ml² টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এই হলো আমার গল্প। তাহলে আমরা এতটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছু আজকে কাজে? দেইনি। তাহলে এই কম্পাঙ্কগুলো আশা করি, এই মাত্রাগুলো আশা করি সকলেই করতে পেরেছো সকলেই? করা হয়েছে নিশ্চয়। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আজ আলোচনা করব। তাহলে আমরা আগের দিন পরিমাপের যন্ত্রসমূহের আগে পর্যন্ত পড়েছিলাম, নাকি? মনে পড়ছে? আজকে আমরা শুরু করব পরিমাপের যন্ত্রসমূহ। তাহলে হেডিং করো পরিমাপের যন্ত্রসমূহ। মিটিয়ে দিলাম। কারো লেখা বাকি আছে এখানে? আর কিছু নেই? সবাই করে নিয়েছো? খাতা কিন্তু সবাই এগুলো টুকবে, যা যা বোর্ডে করছি আমি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আলোচনা করব পরিমাপের যন্ত্রসমূহ। ঠিক আছে, চলো। দেখো লক্ষ্য রাখো, পরিমাপের যন্ত্রসমূহ যদি দেখি তাহলে আমাকে কি কি পরিমাপ করতে হবে যদি জানি তবে তো জানতে পারবো, নাহলে মাপতে পারবো না, নাকি? কি কি মাপতে হবে আমাকে? লক্ষ্য রাখো, প্রথমে যেটা মাপতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য। তুমি আগে দৈর্ঘ্য মাপো। বলো তো দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম কি? কে বলতে পারবে? প্রত্যেকের কাছে আছে স্কেল। রাইট, স্কেল। তো যে কোনো একটা স্কেল যদি আমরা চয়েস করি, স্কেলটা কেমন লাগে দেখতে?
না তো একটা এরকম লম্বা দাগ থাকে, এরকম একটা কাঠের এরকম একটা সোজা নাকি ব্লক, ঠিক তো? দাগটা সোজা হয়েছে, দেখে নিও একটু। হ্যাঁ, এবার আমাদের একদম এটাকে বলি কত না, তো 0 নাকি, 0 থেকে শুরু হয় একদম, তারপর 1 2 3 4, তারপর 5 এ একটা দাগ, 6 7 8 9 10 এ একটা বড় দাগ, ঠিক তো? তারপর আবার কি হয়, 1 2 3 4 5 এ একটা দাগ, 6 7 8 9 10 এ একটা বড় দাগ। তাহলে 0 থেকে এটাকে কি বলি, এটা 0, এটা হচ্ছে কত 1, এটা কত 2, তারপর কত হবে 3, তারপর 4, তারপর 5। তার মানে অ্যাকচুয়ালি এটা আমরা মাপার কত করলাম, 5 সেন্টিমিটার মাপবে। এগুলোকে সেন্টিমিটার ধরলাম, আমি ধরছি কেন, কারণ অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার এত বড় নয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার নয়, 5 সেন্টিমিটার কতটুকু, এইটুকু তোমার স্কেলে দেখতে হবে, কিন্তু বোঝানোর উদ্দেশ্যে আমরা এটা নিলাম, ঠিক আছে? এখন এই স্কেলে যে আমরা নিচ্ছি এটাকে বলা হয় রুলার স্কেল। দেখবে বিভিন্ন টাইপের স্কেল পাওয়া যায়, বিভিন্ন টাইপের। যেমন একটা সেন্টিমিটার স্কেল, তার অপোজিটেই তুমি দেখবে একটা ইঞ্চি স্কেল থাকে, বড় বড় দাগ। লাইক এখানে দেখবে এখান থেকে 1 থেকে শুরু করে এখানে 12তে গিয়ে শেষ হয় অনেক স্কেল, এটাকে বলা হয় ইঞ্চি স্কেল। দেখবে কোনো বড় স্কেলের অপোজিটে থাকে, ওটা 1 ফুটের স্কেল বলা হয়। কত? 1 ফুট। কারণ 12 ইঞ্চিতে ক ফুট হয়? 1 ফুট। মনে রাখবো, 12 ইঞ্চিতে কত ফুট হয়? 1 ফুট। লাইক আমার হাইট যদি এখন হয় 6 ফুট, তাহলে আমার অ্যাকচুয়ালি হাইট হচ্ছে 72 ইঞ্চি, 72 ইঞ্চ, ঠিক আছে? এটুকু মাথায় রাখবো আমরা। এখন এই স্কেলে মাপ নেওয়ার সময় কি করতে হয়, আমাকে স্কেলটাকে কি করতে হবে, ওকে রাখতে হবে নাকি। আমি এই দাগগুলো বাইরে টেনেছি, ভেতরে টানা উচিত ছিল, বাইরে টেনেছি। তার কারণ কি, এতে বোঝাতে আমার সুবিধা হয়। এখন ধরো কোনো একটা মাপ নিচ্ছি, ঠিক আছে? আমি তাহলে তলেরটা মিটিয়ে দিলাম, ঠিক আছে? আমি ধরো এবার একটা কোনো মাপ নেব, তাহলে এবার কি করে মাপ নেব না, তো আমি কত দূর মাপতে হবে সেটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে? কিভাবে মাপতে হয়, তো প্রত্যেকে তোমরা মাপতে তো অ্যাটলিস্ট জানো, ঠিক আছে? না তো এটা 1 2 3, আচ্ছা 2 কেন, সরি, এটা 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5। এবার মাপতে কি করে জানো না, তো একটা দাগ যদি এখান থেকে এত দূর পর্যন্ত আসে, এইটা 1 ক্রস করেছে, তার মানে 1 সেন্টিমিটার, 1 2 3 3 দাগ গেছে, তাহলে 1 সেন্টিমিটার 3 মিলিমিটার নাকি রে, এরকম ভাবে লিখিস। মানে এটা হবে অ্যাকচুয়ালি লিখবো আমরা এইভাবে 1.3 সেন্টিমিটার। হ্যাঁ না না বলবি, এভাবে লিখিস তো। এই যে 0.3 সেন্টিমিটার, এই 0.3 সেন্টিমিটার কি করে জানলাম না, তো 1 সেন্টিমিটার মানে হয় 10 মিলিমিটার, ঠিক তো? তার মানে 0 থেকে 1 এর মধ্যে কটা ঘর আছে? 10টা ঘর আছে। হ্যাঁ না না বলবে। তার মানে একটা স্কেলের সাহায্যে সবচেয়ে কম আমরা 1 মিলিমিটার মাপতে পারি। হ্যাঁ না না বলবে। 1 মিলিমিটার চেয়ে ছোট কি মাপতে পারবো? পারবো না, কারণ 1.3 সেন্টিমিটারই আমরা মাপতে পারবো। কোনোদিন আমরা এটা মাপতে পারবো না 1.35 সেন্টিমিটার, কোনোদিন সম্ভবই না এটা মাপা। কারণ প্রথমটা মাপতে পারবে, দ্বিতীয় আর মাপাই যাবে না, ও স্কেল অ্যালাউই করছে না আমাকে মাপতে। তাই কোনো যন্ত্র সবচেয়ে ছোট যে মাপটা মাপতে পারে বা সবচেয়ে ন্যূনতম যে তোমার পরিমাপ করতে পারে, তাকে বলা হয় তার লঘিষ্ঠ ধ্রুবক। কি বলা হয়? তো লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে? কোনো যন্ত্র ন্যূনতম যতটুকু মাপ নিতে পারে, ন্যূনতম মানে যেটা সবচেয়ে কম, তাকে কি বলবো? লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে বলতো সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? 1 মিলিমিটার। কেন? সবচেয়ে ছোট সে কত মাপতে পারছে? 1 মিলিমিটার। তাই মনে রাখবে, লঘিষ্ঠ ধ্রুবক সাধারণ স্কেলের হয় 1 মিলিমিটার। লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। কিন্তু কিছু কিছু স্কেল, ধরো আমি একটা নতুন স্কেল বানালাম, এরকম একটা নতুন স্কেল বানালাম যে এখান থেকে 1 2 3 4 5 6, সে 6 ইঞ্চি মাপছে, তাই না? তার মানে এক একটা ঘর কত করে হচ্ছে? 0.1 ইঞ্চি। হ্যাঁ না না বলবে? না না বলবে না, কারণ এখানে কটা ঘর আছে? 10টা ঘর। তাহলে এক একটা ঘর নিশ্চয়ই 0.1 ইঞ্চি করে হবে, তবে তো 10টা ঘর মিলে কি তৈরি হবে? 1 ইঞ্চি। তাহলে এর লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? 0.1 ইঞ্চি। বুঝতে পারলাম ব্যাপারটা? সেই জন্য আমরা যখন গুগল ম্যাপ দেখি, ম্যাপের মধ্যে একটা দেখবে এরকম করে স্কেল দেওয়া থাকে। স্কেল দেখবে যে কোনো একটা ম্যাপ দেওয়া হলে স্কেল এরকম ভাবে দেওয়া থাকে, দেখবে যে এই 0 এখান থেকে হচ্ছে 100 কিলোমিটার নাকি, এরকম টাইপের লেখা থাকে। মানে ম্যাপে এইটুকু মানে কত হচ্ছে? 100 কিলোমিটার। মানে তুমি ভাবো ভারত কত বড়, অথচ ভারতের এইটুকু অংশকে আমরা এরকম ভাবে দেখি নাকি, এখানে শ্রীলঙ্কা কোনো এক জায়গায় মরছে, ঠিক আছে, হোয়াটএভার, ঠিক আছে, শ্রীলঙ্কা এখানে এরকম ভাবে আছে ভারতের। না, এইখান থেকে যদি এইটুকু মাপতে হয়, তাহলে তোমার বলবে এই বাবা এটা এইটুকু সেন্টিমিটার দিয়ে মেপে দেবে। ভারতের এইটুকু সেন্টিমিটার হবে? হবে না। তখন দেখা যাবে যে এইখান থেকে এই দূরত্বটুকুই হচ্ছে হয়তো 200 কিলোমিটার। বুঝতে পারছো ব্যাপারটা? সো ভারতের এরকম ভাবে আমরা দেখি যদি, তাহলে এরকম ভাবে স্কেলিং করা হয় ম্যাপে। তো ম্যাপের স্কেলিংটাও দরকার। গুগল ম্যাপ যখন তোমরা দেখবে, গুগল ম্যাপ জুম করলে দেখবে পাশের এই লেখাটা ছোট বড় হতে থাকে,
দেখবে ওটা 100 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার। যদি খুব কাছাকাছি চলে আসে তখন দেখবে মিটারে দেখাচ্ছে যে এইটুকু পথ মানে 5 মিটার। সো এইভাবে আমরা কিন্তু এগুলোকে রেগুলেট করি। তাহলে এই ম্যাপের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা দরকার, ঠিক আছে। যেমন ভারতের কোস্টাল এরিয়ার লেন্থ কত, 1500 কিলোমিটার নাকি এরকম কিছু হয়, 1516 কিলোমিটার বা হোয়াট এভার, মনে নেই আমার এক্স্যাক্টলি। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো গল্প। তাহলে আমাদের স্কেলিং দরকার। তো আমি যখন কোনো একটা স্কেলের পার্ট নেব তখন স্কেল পার্ট নেওয়ার সময় লম্বভাবে দেখবো, ঠিক আছে। ধরো কোনো একটা মেজারমেন্ট নিচ্ছি, ঠিক আছে, একটা স্কেল দাও আমাকে দেখি। বলিস না স্কেল নাই স্যার, ঠিক আছে, স্কেল নেই, বাহ, কারোর কাছে স্কেল নেই, দাও দাও, আচ্ছা ঠিক আছে চলো, লেডিস ফার্স্ট, ঠিক আছে। তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্কেল, ঠিক আছে, এটা দেখা যাবে না কিছু, ঠিক আছে, দূর থেকে। এবার যখন আমি স্কেলে পার্ট মান নেব, ধরো আমার কাছে সম্ভব একটা মান আছে, দিয়ে আমি এখানে মান নেব, তাহলে মানটা কিভাবে নেবো, দেখো এইভাবে লম্বভাবে চোখটাকে রাখবো, আচ্ছা এইভাবে, দিয়ে এইভাবে মান নেবো লম্বভাবে, কিন্তু মান নিচ্ছে, আচ্ছা ঠিক আছে শুয়ে শুয়ে মানটা নিচ্ছি, হবে না। কেন হবে না? যখন তুমি চোখটাকে সোজা না রেখে এরকম তির্যক ভাবে রাখবে, এরকম তির্যক ভাবে, তখন কি হবে, পাঠ নিতে ভুল হয়। তুমি নিজে ট্রাই করতে পারো, ধরো স্কেলে বসিয়ে তুমি 6 পয়েন্ট করছো লম্বভাবে, 6 দাগে, 6 নাম্বারে, অথবা তুমি শুয়ে শুয়ে করো, দিয়ে একটা জায়গায় পয়েন্ট করো, 6 দেখেই পয়েন্ট করো, আবার এই দিক দিয়ে শুয়ে 6 পয়েন্ট করো, দেখবে পয়েন্ট থেকে সামান্য সরে গেছে। এটা ন্যাচারাল, এটাকে বলা হয় লম্বন ভুল বা এরর অফ প্যারাল্যাক্স। তাহলে এটাকে বলবো আমরা কি, লম্বন ভুল। যেমন এই স্কেলটা কত, 0 থেকে 15 সেন্টিমিটার মাপছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ইঞ্চি, যেমন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, বুঝতে পারলাম। তাহলে নাও কার এটা স্কেল। তাহলে স্কেল মাপার সময় আমাকে কি করতে হবে, সবসময় লম্বভাবে রাখতে হবে পার্টটাকে নেওয়ার সময়। লম্বভাবে যদি না নিই, ধরো একটা পার্ট লাইক এইখানে আছে, ধরো একটা পার্ট নিচ্ছ তুমি যে কোনো একটা জায়গায় স্কেলে, এবার তুমি যখন চোখটাকে লম্বভাবে রাখবে এইভাবে, তখন পার্টটা কি হবে, ঠিক আমি চোখ আঁকতে পারি না, ঠিক আছে, কি চোখ হয়ে যাবে আমি জানি না, তাহলে সোজাভাবে মাপ নেবো, ঠিক আছে। কিন্তু যখন তুমি শুয়ে শুয়ে নিচ্ছ, অর্থাৎ চোখটাকে এইভাবে রেখেছো, ঠিক আছে নিতেই তো হবে, স্যার বলেছে নেবো, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই পার্টটা হয়তো এই জায়গাটায় পড়ছে, তখন তোমার চোখটা হয়তো এই জায়গাটায় দেখছে, ঠিক আছে। আর যখন তুমি এই দিক দিয়ে পার্টটাকে নিচ্ছ, ঠিক আছে, সূর্য মনে হচ্ছে, হোয়াট এভার, চোখই মনে করো না, কি আছে না, নিচের দিকটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার কেমন জানি হয়ে গেল, ঠিক আছে থাক, সজারুর মতো হয়ে গেছে, হোয়াট এভার, আস্তে আস্তে সজারুর মতো হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন এই পার্টটাকে নিচ্ছি, তখন দেখা যাবে যে এইটার বদলে হয়তো এখানে দেখা যাচ্ছে। সো দেখো একটা জায়গায় এখানে পার্ট নেওয়ার কথা ছিল, একবার পার্ট আসছে এখানে, একবার পার্ট আসছে এখানে, বিভিন্ন জায়গায় পার্ট চলে আসছে। তো যেহেতু বিভিন্ন জায়গায় পার্ট চলে আসছে, তাহলে তোমার এররে ভুল বলেছে, এমন কত বড় এমন ভুল হলো, এতে ঠিক আছে এগুলো নিতেই পারি আমরা, তোমার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন রিসার্চ করবে তখন তোমাকে জার্নালে রিসার্চ করছো বা যখন প্র্যাকটিক্যাল খুব কেয়ারফুলি করতে হচ্ছে, তখন মাথায় টালা মারবে যে কার কাছে তুই শিখেছিস এগুলো বল, এইভাবে মাপ নেওয়া। এবার সমস্যা হচ্ছে যে একটু টেরা, কিছু মাইন্ড করো না, এবার টেরা সমস্যা কি হবে, সে তো তাকাচ্ছে এদিকে, অর্থাৎ মাপ নিচ্ছে এদিকে, স্যার যতবারই দেবে ততবারই মারবে, যাই তুই এদিকে তাকাচ্ছি দিকে মাপ নিচ্ছিস কি করে। তো স্যারেরও হাত পা সাবধানে চালানো উচিত, যে তার প্রবলেমও থাকতে পারে, ঠিক আছে। সো দিস ইজ জোকস পার্ট, কিছু মনে করো না জোকস নিয়ে, কারণ পড়ানোর মাঝে যদি জোকস না বলা হয় তাহলে ভালো লাগবে না। তাহলে বুঝলাম, তাহলে আমরা স্কেলের ব্যবহার এইভাবে করব। তাহলে লম্বন ভুল ভেরি ইম্পর্টেন্ট, যে লম্বন ভুল কি, যদি স্কেলে পার্ট নেওয়ার সময় সোজাসুজি লম্বভাবে না তাকায়, তাহলে মাপ নিতে কি হয়, ভুল হয়। তির্যকভাবে মান নিলে কি হবে, সেই মানটা নিতে এরর হয়, যে এররটা এখানে হচ্ছে, ঠিক আছে। তো এই ভুলের জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় পার্ট কিভাবে নেব, লম্বভাবে। তাই যখন জ্যামিতিতে সম্পাদ্য আঁকবে, দেখবে 5 সেন্টিমিটারের ব্যাসার্ধর একটা বৃত্ত আঁকো বা ত্রিভুজ আঁকো, তখন দেখবে তখন কেয়ারফুলি নিতে হবে মানগুলো, লম্বভাবে এরকম ভাবে দেখে দেখে নিতে হবে, ঠিক আছে। যদি ঘুরে ঘুরে নাও যে ঠিক আছে নিচ্ছি তো কোনো ব্যাপার নাই, তো ভুল হয়ে যেতে পারে, তাতে সম্পাদ্যদের নাম্বার নাও পেতে পারো, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে স্কেল বুঝতে পারলাম কি জিনিস, কিভাবে মাপতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য মাপার আরো একটা তোমার মানে স্কেল কি হতে পারে, ইঞ্চি সেন্টিমিটার ছাড়া, বলো, হ্যাঁ মিটার স্কেল হতে পারে, তাই না। তো আমরা কি করতে পারি, দর্জির দোকান যদি যাই কোনো দিন, দর্জির দোকান দেখবে, দর্জির দোকানে না কিছু কার্ভ স্কেল থাকে, ভালো করে দেখবে অনেক দর্জির দোকানে কেমন থাকে, মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। দর্জির দোকানে ধরো এরকম টাইপের দেখবে, এরকম টাইপের একটা কার্ভ স্কেল আছে, দেখেছো কখনো, এরকম টাইপের একটা কার্ভ স্কেল থাকে দেখবে। তাহলে হাত টাত বানানোর জন্য এই স্কেল গুলো ইউজ করে তখন, ঠিক আছে। এবং তারা হাতে একটা রঙিন চক মতো রাখে, ওই কাটে দাগ দেয়, ঠিক আছে। এখনকার যুগে তো আমরা সব জিন্স পরার জন্য দর্জি টর্জি তো আমরা কেউ দেখি না দর্জির দিকে, কিন্তু আগে দর্জিরা খুব ছিল হাই ডিম্যান্ড,
এবং দর্জিদেরকে বলা হতো মাস্টার। ঠিক আছে, দর্জিদেরকে মাস্টার বলা হতো আমাদের এলাকায়। দর্জিকে মাস্টার না বললে তোর দর্জি জামা কাপড় সিলিয়ে দিবে না। তো ফ্যাক্ট ইজ দ্যাট যে তোর ধর ইমিডিয়েট জামা কাপড় দরকার, মাস্টার বলছে যে আমি সিলাবো না, যা ভাগ, সিলাবো না। এবার সব দর্জি তোর জামা কাপড় আর সিলিয়ে দিবে না ধর। তো যদি সব দর্জি তোর জামা কাপড় না সেলাই, তাহলে ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াতে হবে, আর নাহলে নিজেকে সেলাই করা শিখতে হবে, তাছাড়া আর উপায় নেই। এবার নিজে সেলাই করলেও তো মেশিনের মতো লেভেল সেলাই করতে পারবো না আমরা, না? ঠিক আছে, আস্তে চুপ করো। ক্লিয়ার হলো কনসেপ্টটা? বুঝতে পারলাম? ঠিক আছে, দর্জি থেকে অনেকের হয়তো মনে পড়বে আমারও কোনোদিন ভবিষ্যৎ হবে, আমিও দর্জি হব। ঠিক আছে, হ্যাঁ, কোনো প্রফেশন কিন্তু খারাপ নয়। ঠিক আছে, হ্যাঁ, ওর বাড়িতে তো ব্যাগের ফ্যাক্টরি আছে, ঠিক আছে, স্কুল, হয়তো দুটো ব্যাগ না হয় ওর সেলাইও করবে, কি আছে তাতে, এটা কি এমন কোনো ব্যাপার? ঠিক আছে, ওই ও ব্যাগের ফ্যাক্টরিতে দেবে আর তুই সেই ব্যাগের ফ্যাক্টরিতে হয়তো দোকানে ব্যাগ চালাবি, সেলাই করবি, হতেও তোমার এরকম। হ্যাঁ ঠিক, রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা কম বলো। তাহলে এই আস্তে, দৈর্ঘ্য মাপা বুঝলাম। আচ্ছা, সময় মাপবো, সময় মাপার যন্ত্রের নাম কি, কে বলতে পারবে? সময় মাপা, হ্যাঁ, ঘড়ি। যাক, থ্যাংক ইউ। অনেকে বলতে পারে না, মাথা চুল করে, সময় মাপবো কি দিয়ে ভাই? আরে ঘড়ি। তো ঘড়ি অ্যাকচুয়ালি আগেকার কালে যেটা ইউজ হতো সেটা অ্যাকচুয়ালি পেন্ডুলাম ঘড়ি হতো, দেখে এরকম দাদুদের কালে এরকম নড়তো। ঠিক আছে, পেন্ডুলাম। আর কি হতো, তারপরে হলো অ্যানালগ ঘড়ি, লাইক কোয়ার্টজ ঘড়ি, এরকম করে কি হতো, বৃত্তাকার পথে ঘুরছে, তাই না? এখন অনেক দোকানে বাইরে থাকে। আর বর্তমানে ছিল হাতের মধ্যে নাকি ডিজিটাল ওয়াচ, ক্লিক করলে পরে শুধু ওয়াচ ঘড়ির টাইম বলছে না, তার সঙ্গে বলছে তোমার জল খাওয়ার টাইম হয়েছে কিনা, তুমি কত কিলোমিটার হাঁটলে কি হয়েছে, তোমার হার্ট রেট ঠিক আছে কিনা, বিপি ঠিক আছে কিনা, তুমি কখন মরবে সেটাও বলে দিচ্ছে। সো দিস টাইপ অফ ওয়াচ ইজ কল্ড ডিজিটাল ওয়াচ। হ্যাঁ, অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচ ধর অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাপেল ওয়াচ টিট টিট করতে শুরু করে দিল। এবার তোর যদি অ্যাক্সিডেন্টও হয় আর অ্যাপেল ওয়াচ টিট 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 করে আওয়াজ করছে, তো লোক তো এমনিতেই কাছে যাবে না, যে বউ মাঝে ফেটে যাবে। তো লাইক এরকম কিছু করাও খুব ডেঞ্জারাস ব্যাপার। আস্তে, কেয়ারফুলি দিকে দাও না, মন দাও। ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে ঘড়ি দিয়ে মাপবো, তাই না? তো দেখো, বিভিন্ন প্রকারের ঘড়ি, বলবি স্যার বিভিন্ন প্রকারের ঘড়ি কি কি আছে? হ্যাঁ, কারণ আমরা দৈনন্দিন জীবনে যে ঘড়ি ব্যবহার করি তার থেকে আমাদের রিসার্চ পারপাসে অন্য ঘড়ি দরকার হতে পারে। এমন ঘড়ি আছে যেগুলো নেগেটিভ কাউন্ট করে, উল্টো দিকে কাউন্ট করে, এরকম ঘড়িও আছে। কোথায় কাজে লাগা বলো তো? এরকম একটা ঘড়ি, এরকম একটা ঘড়ি কাজে লাগে আমাদের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে, দেখবে T-10 -9 এরকম করে, ওরা মুখে বলেও, তাও তো কাউন্ট হয় একটা ঘড়িতে। তাহলে এরকম রকেট উৎক্ষেপণের সময় যে ঘড়ি আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মেট্রোনাম। তাই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, অনেক স্কুলের কোশ্চেন, এই পরীক্ষায় কোশ্চেন এটাই, যে রকেট উৎক্ষেপণের সময় বা স্যাটেলাইট উৎক্ষেপণের সময় আমরা কোন ঘড়ি ব্যবহার করি, তাহলে কি ঘড়ি হবে? তার নাম মেট্রোনাম ঘড়ি হবে। এবং গ্রিনিচে জানো তোমাদের মূল মধ্যরেখা গেছে 0 ডিগ্রি। তো এই গ্রিনিচের সময়কে পরিমাপ করার জন্য একটা ঘড়ি আছে যেটা পারফেক্টলি ওই টাইমই দেয়, এটা হচ্ছে ক্রোনোমিটার মাপে একটা ঘড়ি। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা কোনো ওয়ার্ল্ড রেকর্ড মাপছি 100 মিটার স্প্রিন্টিং এ বা দৌড়ের জন্য, উসাইন বোল্টের ক্ষেত্রে, তখন আমরা কি ঘড়ি ব্যবহার করবো বলো দেখি? স্টপ ওয়াচ। লাইক প্রত্যেকের মোবাইলে স্টপ ওয়াচ আছে, ঠিক আছে, তো একটা স্টপ ওয়াচ বলবে যে স্টপ ওয়াচ দিয়ে কতটা গ্যাপটা আমরা মাপতে পারি। তাহলে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের আসতে বাবা শুনতে, প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো, 11 প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছি আমরা, তো তোমাদের দেখাবো মাঝে মধ্যে। তো ওই 11 প্র্যাকটিক্যালে কিছু স্টপ ওয়াচের প্র্যাকটিক্যাল আছে যেখানে স্টপ ওয়াচ দরকার পড়ে, তো তাদের কি করা হয়, তখন মোবাইল নেওয়া হয়। আগেকার কালে ল্যাবে স্টপ ওয়াচ থাকতো, কিন্তু ডে বাই ডে যুগ এত অ্যাডভান্স হয়েছে যে আমাদের এই মোবাইল সবকিছু করে দিচ্ছে, তাই না? বর্তমানে বলা হচ্ছে যে তুমি একটা মিটিং এ আছো, তোমাকে মিটিং শুনতে হবে না, তুমি মোবাইলটা রেখে দাও, মোবাইল মিটিং শুনে সামারাইজ করে দেবে মিটিং এ অ্যাকচুয়ালি কি হলো না হলো। তাহলে আমার বক্তব্য, এই জিনিস আমার সুবিধা না অসুবিধা? অ্যাকচুয়ালি তো অসুবিধা। দেখো সুবিধা কি, হ্যাঁ, যে তোমার টাইম সেভিং, তুমি সেই টাইমে অন্য কাজ করছো। ভাই তোমার এত টাইমের অভাব কে ভাই? তুমি যদি তুমি একটা মিটিং এ গিয়ে সে মিটিং শুনে রিয়ালাইজ করতে পারবে না, তাহলে আস্তে আস্তে ব্রেন কি হবে, ডেভেলপ করবে যদি এগুলো কাজ আমরা না করি। তো বিভিন্ন কোম্পানি এটা খুব দাওয়া দিয়ে বলছে আমাদের এআই এই করবে, ওই করবে, ওই করবে। তো এআই কে যদি এগুলো কাজ করতে দিতে, তোর বুদ্ধির লাভ কি? তোর বুদ্ধিটা আমাকে দিয়ে দে, তাই না? তো এইগুলো আমাদেরকে কি করছে, আস্তে আস্তে ওই অবিকল বলবো না, বিকল করে দিচ্ছে, যে আমাদেরকে ভাববার শক্তিটাকে দিচ্ছে না। লাইক চ্যাট জিপিটি, তোমরা যদি চ্যাট জিপিটির কথা শোনো, তো ওখানে তুমি যদি বলো যে আমার এইটার সম্বন্ধে একটা কবিতা লিখে দাও, ভাই ও সুন্দর করে কবিতা লিখে দেবে, রবীন্দ্রনাথের থেকে ভালো হয়তো কবিতা লিখে দেবে। বলাটা উচিত নয় এখানে ক্যামেরার মধ্যে, বাট হয়তো লিখে দেবে। তার লাভ কি? সেটা এআই, কোনো মানুষই, তোমার চিন্তা ভাবনা কোথায় সেটা তুমি গিয়ে চিপকে দিলে এটা আমি লিখেছি, হয়ে গেল। কে প্রুফ আছে যে কে লিখেছে না লিখেছে? তো কোনো জায়গা থেকে ও নিজে নিজে বানিয়ে লিখে দিচ্ছে। তাহলে ওর চিন্তা ভাবনা কত বেড়ে যাচ্ছে, আর তুমি তোমার চিন্তা ভাবনাকে কি করছো, আরো ডাউন করছো। কারণ কি, তুমি তো হেল্প নিয়ে নিচ্ছ ওর। লাইক এখনো অনেকে দেখি বাড়িতে কি, যে 9, 10, 11 পড়ছে, অথচ বলছে মা আমার পেন্সিলটা কোথায়? আরে তুমি পড়াশোনা করছো, তোমার পেন্সিল কোথায় মা জানবে নাকি?
তোমার পেন্সিল রাখার দায়িত্ব তোমার। তাই সবাইকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে তোমরা যখন বাড়িতে থাকো তোমার জিনিসপত্র কিন্তু তোমাকে রাখতে হবে। অ্যাটলিস্ট পড়াশোনার জিনিসপত্র, জামা কাপড় নয় বাদ দিলাম, মা ধুয়ে টুয়ে রেখে দেয়, বাট পড়াশোনার জিনিস তো তোমাকে রাখতে হবে। যদি তোমাকে খুঁজতে হয় মা পেন্সিলটা এনে দাও, ও পড়াশোনা তোমার হয়েছে যাও। আরে তুমি এই বয়সে তোমার পেন্সিল সম্বন্ধে খেয়াল রাখতে পারো না? 9-10-এ পড়ছো, 5-6-4 হয় মানি আমরা যে না ও বাচ্চা, এখনো 9-10-এ চৌবাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন, অথচ তোমাদের খেয়াল রাখতে পারছে না। তো রিকোয়েস্ট সকলকেই, যে আমি জানি অনেকে রাখো নিজের খেয়াল, তো পেন্সিলের খেয়াল বা পেনের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের খাতার খেয়াল রাখবে, নিজের বইয়ের খেয়াল রাখবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। না করলে তোমাদেরই লস, কারণ তোমার জিনিস সম্বন্ধে ওয়াকিবহালতা থাকবে না। ভবিষ্যতে হয়তো তুমি হোস্টেলে যাবে কোনদিন ভালো পড়াশোনা করতে, অ্যাব্রড গেলে হয়তো আমেরিকা, তখন তোমার জিনিসপত্রকে সামলে দেবে, তাই না? তখন সব তোমাকেই করতে হবে। সো এই খেয়ালগুলো মাথা থেকে ছাড়ো, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের ভালোর জন্য এই কথাটা বলা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সময় পরিমাপ করার যন্ত্র, ঠিক আছে? এখন বর্তমানে আমাদের আরো একটা ঘড়ি এসছে, এটা বলে কোয়ান্টাম ওয়াচ। কোয়ান্টাম ওয়াচের সাহায্যে আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় গ্যাপকেও মাপতে পারি কোয়ান্টাম ওয়াচের সাহায্যে, বিভিন্ন পরমাণুকে এক্সাইট করে, ঠিক আছে? সেগুলো নয় পরে কোনো একদিন বলবো আমি। ক্লিয়ার হলো? তাহলে দৈর্ঘ্য মাপার যন্ত্রের আলোচনা করলাম, আর কি করলাম? সময় পরিমাপ। আর একটা করবো এবার, কি বলো বাকি থাকলো? ভর। তোমরা প্রত্যেকে ভর পরিমাপ করার যন্ত্রের নাম জানো, কি বলো তো? তুলা যন্ত্র। এটা বলে সাধারণ তুলা যন্ত্র, কিন্তু তোমরা প্রত্যেকে এটাকে দেখেছো কোথায় বলো তো? মাছ কিনতে গিয়ে, নাকি সবজি কিনতে গিয়ে। এই যে সবজি কিনতে গিয়ে একটা দাঁড়ি পাল্লা থাকে, দাঁড়ি পাল্লাটাকেই আমরা বলি অ্যাকচুয়ালি তুলা যন্ত্র। এটাকে বলে সাধারণ তুলা যন্ত্র। কোন এক ভিডিওতে তোমাদের আমি দেখাবো, বা তোমাদের ক্লাসে আমি একটা টাইমে দেখাবো স্প্রিং তুলা যন্ত্র। আর তোমার সাধারণ তুলা যন্ত্র আমার এখনো আসেনি ল্যাবে, চলে এলে, অর্ডার দেওয়া হয়েছে, চলে এলে পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসের মধ্যে আশা করি চলে আসবে। ও জানুয়ারি মাসের 1 তারিখে দেবে বলেছে, 2 তারিখে। তো সাধারণ তুলা যন্ত্রের কাজ কি? ভর পরিমাপ করা। তো একটা সাধারণ তুলা যন্ত্র তোমরা খুব ভালোভাবে দেখবে যে স্বর্ণকারের দোকানে থাকে, দেখবে একটা কাঁচের বাক্স দিয়ে বন্দি। তোমরা যদি দেখো কাঁচের বাক্স দিয়ে বন্দি, এবং কি থাকে এরকম করে একটা অংশের সঙ্গে এটাকে কি করা থাকে, এরকম করে দোলানো থাকে, নাকি? এখান থেকে দিইনি, কিরে কি চলছে বলো? আমাদের তো স্যার কি চলছে আমরা নিজেরাই জানি না, ঠিক আছে? লাইক আমি এরকম একটা সহজ নিলাম, ঠিক আছে, এক্সাম্পল, ঠিক আছে? ওকে, এখন এই জায়গাটায় কি থাকে, এই যদি যন্ত্রটা দেখো, এখান থেকে একটা সরু সূচের মতো অংশ ঝোলে নিচে, আর এই জায়গাটা একটা স্কেল থাকে, ঠিক আছে? লাইক এইদিকে তুমি ধরো বাটখারা বসালে, আর এইদিকে কি বসালে? বস্তুকে রাখলে, ঠিক আছে? তো এই বাটখারা গুলোকে তুমি এখানে বসাবে আস্তে আস্তে, আর এখানে কি করবে? বস্তু চাপাবে, আর বস্তুকে কি করবে? পরিমাপ করবে। লাইক ধরো তুমি যখন মাছ কিনতে যাচ্ছ, কি করা হয়? মাছটাকে বসালাম, মাছের তো একটা আইডিয়া হয় হাতে যে ক কেজি, না তো ধরো মাছটা তোমার 1.5 কিলো ওজনের হয়েছে। এবার প্রথমে সে কি করবে? 1 কেজির একটা বাটখারা বসাবে, দেখছে 1 কেজি থেকে ভারী হচ্ছে, তখন কি করবে? সে আরো 500 গ্রামের একটা বাটখারা বসাবে, নাকি? তাহলে একের পর 500 গ্রাম দিলে, দিয়ে দেখো না তার থেকেও বেশি লাগছে, 1 কেজি 500 বেশি হচ্ছে। তো প্রথমে সে কত দিল? প্রথমে দিল সে কত? 100 গ্রাম। তো দেখলে 100 থেকে একটু বেশি হচ্ছে, তাহলে 100 থেকে যদি বেশি হয় তখন সে কত দেবে? 50 গ্রাম। হ্যাঁ না বলবে? 50 গ্রামেও যদি বেশি হয় তখন সে কত দেবে? 20 গ্রাম বা 10 গ্রাম। এগুলো আর চলে না, আগে আমি কথা মানে বলছি। তাহলে এবার যদি তার ব্যালেন্সটা ঠিক হয়ে যায়, তখন আমরা ওজন কত বলবো? না তো 1 কেজি, তারপর কত যোগ করব? 500 গ্রাম, নাকি? তার মানে এইভাবে লিখতে পারি আমরা, দেখো 1 কেজি মানে কত? 1000 গ্রাম। হ্যাঁ না বলবে? 1000 গ্রামের পর কত গ্রাম যোগ করব? 500 গ্রাম। তারপর কত করব? 100 গ্রাম, তারপর 50 গ্রাম, তারপর 20 গ্রাম। তাই টোটাল এলো 0, 5 আর 2 7, 5 আর 1 6, তাই 1670 গ্রাম, মানে 1.67 কেজি। হ্যাঁ না বলবে? তাই অ্যাকচুয়ালি এটাই দাম হলো। তাহলে এটা তো মাছ মাপার জন্য গেল, কিন্তু ধরো আমরা খুব দামি জিনিস মাপছি, কি? সোনা। সোনার দাম অনেক, লাইক 1 গ্রাম সোনার দাম প্রায় 6-7 হাজার টাকা, তুমি ভাবতে পারো? তো এক ক্যারেটের হিসাব বলেছিলাম তোমাদেরকে, ভর মাপার যন্ত্রের নাম ক্যারেট। ওখানে সোনার গল্পটা বলেছিলাম তো? বলিনি? 24 ক্যারেট 22 ক্যারেট। আমরা সোনাকে মাপি ক্যারেট এককে, সোনাকে মাপি কিসে? ক্যারেট এককে। লাইক 24 ক্যারেট সোনা মানে খাঁটি সোনা, ঠিক আছে? ওতে কোনো ভেজাল নাই। এবার তুমি যদি 24 ক্যারেটের সোনা দিয়ে গহনা বানাও, সেই গহনা কিন্তু তোমার টেকসই হবে না। কেন বলো তো? সোনা এইটে পড়েছে খুব নমনীয় ধাতু। নমনীয় ধাতু হওয়ার জন্য ধরো কানের বানিয়েছো একদম খাঁটি সোনা দিয়ে, কোনো ভেজাল নাই, যখন পড়তে যাবে না ও দুমড়ে যাবে, ভাঙবে না, দুমড়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। কেন শেপ নষ্ট হবে? কারণ কি?
ও স্ট্রাকচারটাকে ধরে রাখতে হবে। নমনীয় ধাতু তো, তুমি হাতে দিয়ে মন্ড পাকাচ্ছ, গোল করছো, নমনীয় ধাতু, ঠিক আছে। তাহলে এইরকম সিচুয়েশনে সোনাকে শক্ত করার জন্য তাতে কি করা হয়, সামান্য খাদ মেশানো হয়, খাদযুক্ত সোনা। এবার তোমার খাদ যত কম হবে সোনা তত ভালো, তাই না? এবার দেখো একটা নির্দিষ্ট পরিমাণ খাদ না মেশালে স্ট্রাকচার থাকবে না, সেজন্য সেই খাদে ব্রোঞ্জ মেশানো হয়, কখনো তামা মেশায়, দিয়ে তার স্ট্রাকচারটা শক্ত হয়। এবং আমরা গহনার জন্য ইউজ করি 22 ক্যারাটের সোনা। 22 ক্যারাটের সোনা হচ্ছে তোমার উৎকৃষ্ট এবং তোমার হচ্ছে গহনার জন্য পারফেক্ট, ঠিক আছে। এবার 22 ক্যারেটের দাম কি হবে, 24 ক্যারেটের থেকে একটু কি হবে কম। কেন কম? তাতে সামান্য পরিমাণ বুঝতে পারছো খাদ মেশানো আছে। এবার 22 ক্যারেট না দিয়ে যদি তুমি 20 ক্যারেট নাও আরো কি হবে, কম হবে। এবং 20-র বদলে যদি 18 নাও আরো কম হবে, ঠিক আছে। সেই জন্য ছেলেদের বলছি যে তোমরা যখন বউকে নিজের গহনা দেবে তখন অবশ্যই 18-16 ক্যারেটে দিতে পারো, আর বিলটা নিজের কাছে রাখবে শুধুমাত্র, ঠিক আছে, তাহলেই হবে। বা বলবে আসতে গিয়ে বিলটা পড়ে গেছে, হারিয়ে গেছে, আই ডোন্ট নো, তোমার কাছে সোনা দেওয়ার সোনা দিলাম, ঠিক আছে। তাহলে 18 ক্যারেটের ওথরা দেখবে এই বিশাল বড় সুন্দর সোনা, তো আলটিমেটলি সোনাই তো আছে, হ্যাঁ, তাতে ভেতরে খাদ দেওয়া আছে, ঠিক আছে, সোনা তো সোনা দিয়ে সুন্দর বাস তোমার ঘরে থাকার একটা ব্যবস্থা থাকলো। ধরো এরকম একটা ছিল, অ্যানিভার্সারি আছে, অথচ তুমি সোনার গিফট দিচ্ছ না, ঘরে লাত মেরে তাড়িয়ে দিবে তোমাকে, এরকম সিচুয়েশন যে 18 ক্যারেটের সোনা দিলে। আর মেয়েরা যারা আছো, আর মেয়েরা কি করবে, আগে বিল তারপর সোনা, আগে বিল দাও। সো বিলে তুমি প্রকাশ পাবে, একদম খালি লেখা দেওয়া থাকবে 18 ক্যারেট না ক ক্যারেটের সোনা নিয়েছে। যদি তোমার মনে হয় 22 ক্যারেট নাই, ঘর থেকে তাড়িয়ে দাও। আর যদি 20 ক্যারেট থাকে বা তার কম থাকে, ঝাঁটা মেরে বার করো ঘর থেকে, ঠিক আছে। যে তুই সাহস কি করে পেলি এই রকম অসভ্য অশিক্ষিত সোনা দেওয়ার আমাকে, ঠিক আছে। সো আমি একতরফা তো নয়, সবসময় দুই দিকে, তো দুই দিকে বলে রাখলাম। এবার যার যা চায় সেই মতো চয়েস করো, ঠিক আছে। তো আমার মতে সোনা না কেনাই ভালো, সোনাটা মুখেই থাকুক, বস্তুতে সোনা না থাকে, মুখে মুখে সোনা বলো, সোনা ভালো আছে, ঠিক আছে। বাট সোনা কেনা তো কি দরকার, ঠিক আছে, সোনার থেকে অন্য কিছু কেন, কারণ বস্তুই তো আলটিমেটলি এত ভারী সোনা কিনে সেই আলমারিতে ভরে রাখতে হবে। তোমার মনে হয় গা ভর্তি সোনা কিনে তুমি বাইরে দিয়ে যাচ্ছ, হ্যাঁ, যে লোকজন দেখছে এ বা সুন্দর সোনা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, লোকজন তো থাকবে না, বেটা তো সোনাটাকে আমার দরকার, ঠিক আছে। কি তোমার বউ সোনাকে নয়, বউ পড়ে আছে যে সোনা, সেই সোনাটাকে দরকার আমার, তাই না? তো তাহলে কি হবে, তোমার বউ মরবে। এবার এটা যদি বউকে মার্ডার করার একটা প্ল্যান হয় তোমার, সেটা আলাদা, উচিত নয় বলা, বাট এটা হতে পারে। সো বক্তব্য এরকম যে তোমরা কখনো সোনা যখন কিনবে তখন ক্যারেট দেখে কিনবে। আর আমার মতে যে সোনা কিনতে হয় না, 24 ক্যারেট কেন। 24 ক্যারেট সোনার কি হবে, কোনো অশুদ্ধি থাকবে না, সোনা সোনাই থাকবে, পরে বেচলে ভালো দাম পাবে, ঠিক আছে। ধরো বউকে দিলে 24 ক্যারেটের সোনা সুন্দর তুমি, আর ও কি পড়তে গিয়ে বেঁকে গেল, দিয়ে বলো কি কেমন সোনা, বাজে, ফেলে দিলে। তুমি ফেলে দিও না, তুমি নিয়ে নিজের পকেটে রাখো, হ্যাঁ সোনাটা বাজেই আছে, যে আবার নিয়ে বেঁচে দাও, ঠিক আছে। সোনাকে সোনা, সোনার দামে সোনা, ঠিক আছে। সো বেসিক্যালি দিস ক্লিয়ার হলো। আচ্ছা আস্তে, এবার ভালো করে বুঝেছো তো? এই উদাহরণটা না দিলে ভালো বুঝতাম না, নাকি? কি ব্যাপার, এগুলো ইউটিউবে দেওয়া যাবে না আমার, পরের বার, ঠিক আছে, বোঝানোর উদ্দেশ্যে, নট সো সিরিয়াস, একটা জাস্ট, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই যন্ত্রটার নাম বলছিলাম, এটাকে বলছি আমরা কি, সাধারণ তুলা যন্ত্র। এর সাহায্যে ভর মাপা হয়, ক্লাস 8-এ পড়েছো মনে করে দেখো। আচ্ছা, আর একটা যন্ত্র আছে তার নাম স্প্রিং তুলা যন্ত্র, বলো তো কি মাপা হয় তার দিয়ে? 8-এ পড়েছো। ভর তো সাধারণ তুলা যন্ত্র হলো, ওজন মাপা হয়, রাইট। দেখবে ওজন মাপার জন্য একটা স্প্রিং তুলা যন্ত্র থাকে, কেমন দেখবে, এরকম স্প্রিং এর মতো থাকবে, দেখবে লম্বা নাকি, আর সাইডে এরকম দাগ কাটা 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 থাকে, আর এখানে একটা স্প্রিং এর মতো থাকে, ঠিক আছে। আর এখান থেকে একটা হুক থাকে, আর এখানে আটকানো থাকে নাকি। এই যন্ত্রটা আমার চলে আসবে, তোমাদের আমি দেখাবো। এবার ধরো কারো তুমি ওজন মাপতে চাইছো একটা বস্তা, তাহলে বস্তাটাকে এখানে টাঙিয়ে দাও। কোনো মানুষকে ওজন মাপতে চাইছো, গলায় দড়ি বেঁধে এখানে ঝুলিয়ে দাও, না তা করো না, ঠিক আছে, এতে মানুষ এইভাবে মাপবে না, ঠিক আছে, ক্লিয়ার আছে। সো আমরা এইভাবে মাপবো না মানুষকে, ঠিক আছে। মানুষ মাপার জন্য কি, মানুষকে দাঁড় করাবো কোনো একটা জায়গায়, ঠিক আছে, ওইখানে মাপবো, ওকে, ঠিক আছে। সো দিস কাইন্ড অফ আমাদের যন্ত্র, ঠিক আছে। ওই টাকা, তাহলে আমরা এই যে আলোচনা করছিলাম সাধারণ তুলা যন্ত্র দিয়ে, সাধারণ তুলা যন্ত্রকে কাঁচ দিয়ে কেন ঢাকা থাকে? দেখো, কাঁচ প্রথমত পরিষ্কার, বাইরে থেকে দেখতে পাবো। আর 2 নম্বর, যেহেতু সোনা বা খুব ক্ষুদ্র কোনো কিছু মাপবো, সেই জন্য আমার কি সামান্য বাতাসও যেন এটাকে না নাড়িয়ে দেয়, সেই কারণে কাঁচ দিয়ে ঢাকা থাকে। কারণ সামান্য বাতাসও কি করবে, এটাকে নাড়িয়ে দিতে পারে, আর যদি বাতাস দিয়ে নাড়িয়ে দেয় তাহলে তুমি কি করবে, এটাকে মাপতে পারবে না ঠিক মতো। 2 নম্বর, তুমি এটা কাজে লাগাবে কেমিক্যাল ল্যাবে। এবার কেমিক্যাল ল্যাবে ধরো তোমার দরকার 1 মিলিগ্রাম অফ সলিউশন, এবার 1 মিলিগ্রাম তো চোখেই দেখা যায় না,
একদম ছোট্ট 1 মিলিগ্রাম, চোখে দেখা যায় না বলবো না, একদম অল্প। এবার তাকে মাপতে গেলে তোমার কি লাগবে তখন? ভাই চারিদিক তো বন্ধ রাখতেই হবে ওকে। কেন বন্ধ রাখতে হবে? না হলে পরে কি হবে, হাওয়ায় নড়ে গেলে 1 মিলিগ্রাম তো মাপতেই পারবে না, ঠিক আছে? সেই জন্য কি করতে হবে, কাঁচের বক্স দিয়ে ঢেকে রাখতে হয়। 2 নম্বর, তুমি যদি একটু টাকা পয়সার সম্বন্ধে ধ্যান রাখো, দেখবে আমাদের যে মার্কেটে অ্যাভেলেবেল নোটস আছে সেগুলো দেখবে ছোট ডিনোমিনেটর যদি আলোচনা করি, দেখবে থাকে 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, নাকি আর আছে 10, 20, 50। এবার শোতে এসো, দেখবে 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, ঠিক? এবার সেম যদি দেখো হাজারের ক্ষেত্রে আমাদের নেই, হওয়া উচিত ছিল 1000 টাকার নোট, আর কথা হওয়া উচিত ছিল 2000 টাকার নোট, এটা আছে নাকি? এক তো বন্ধ করে দিল সরকার, আর একটা কথা হওয়া উচিত ছিল 5000 টাকার নোট। তাহলে দেখো সিমেট্রিটা এরকম কেন, 1:5 এরকম কেন? দেখা যায় এই অনুপাতে যদি রাখা হয় তাহলে আমার কাছে 1 থেকে 100 সব টাকায় আমি ব্যবহার করতে পারবো। দেখো ধরো আমি এখানে বাটখারা নিলাম 5 কেজি, 2 কেজি, 2 কেজি আর 1 কেজি। আমি এই বাটখারা নিলাম, কটা বাটখারা নিলাম তাহলে? 4টে, একটা 5 কেজি, একটা 2 কেজি, একটা 2 কেজি আর একটা 1 কেজি। দেখো আমি 1 কেজি মাপতে পারবো? হ্যাঁ না বলবে। 2 কেজি মাপতে পারবো? আচ্ছা 3 কেজি কি মাপতে পারবো? পারবো না। কেন? 2+1 কেজি করতে পারবো না? 2 কেজি আর 1 কেজি, তাই না? আচ্ছা 4 কেজি মাপতে পারবো? 2+2। আচ্ছা 5 কেজি মাপতে পারবো? 5। আচ্ছা 6 মাপতে পারবো? 7 মাপতে পারবো? 8 মাপতে পারবো? সেটাই তো বক্তব্য, 9 আর 10 মাপতে পারবো। তার মানে দেখো তুমি মাত্র 4টি বাটখারা ব্যবহার করে তুমি 1 থেকে 10 কি মাপতে পারছো? সব মাপতে পারছো। এবার যদি মাঝে একটা 3 ভরে দিতাম তাহলে বেকার, দরকারই নাই 3-এর। কেন দরকার নাই? কারণ তো আমি 2 আর 1 করে তো 3 করে দিচ্ছি। সেই জন্য এই যে ওজন, এই যে মাপছি আমরা, ওজন বলছি, এই যে তোমার সাধারণত যন্ত্রে এই যে বাটখারাগুলো হয়, সেই বাটখারাগুলোকে 5:2:2:1 অনুপাতে নেওয়া হয়। কেন, বুঝতে পারছো? এবার তাহলে দেখো তোমার কাছে যদি 50, 20, 20, 10 এই নোট থাকে, তাহলে তোমার কাছে 10 টাকার নোট আছে, তোমার কাছে 20 টাকার নোটও আছে, তোমার কাছে 30 টাকাও আছে। কেন? 20 + 10 30। তোমার কাছে কি আছে? 40 টাকাও আছে, 20, 20, 40। তোমার কাছে 50 আছে, 50। তোমার কাছে 60 টাকা আছে, কি করে? 50, 10। তোমার 70 আছে, কি করে? 50 + 20। তোমার কাছে 90 আছে, 50 + 20 + 20। আর তোমার 100 আছে, 50 + 20 + 20 + 10। তাহলে সেই জন্য আমরা বাটখারাটাকে কি নেবো? 5:2:2:1, যাতে আমি সব মাপতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি বাটখারাটাকে এইভাবে চয়েস করি, কিভাবে না, তো দেখো ধরো আমি নিয়ে নিলাম কিভাবে না, তো 5, 2, 2, 1 এগুলো কেজিতে নিলাম, ঠিক আছে? তাহলে 5 কেজি, 2 কেজি, 2 কেজি, 1 কেজি। তারপর নিলাম 500 গ্রামে, 500 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, তাহলে এটাও মাপতে পারবো। তারপর কত নিলাম? 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম। আর কি নিলাম? 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, আর 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম। তাহলে এইরকম প্যাটার্নে যদি নিই তাহলে আমি সব রকম মাপতে পারবো উইথ সবচেয়ে কম বাটখারা ব্যবহার করে। সেই জন্য আমরা কি করতে পারি? 5:2:2:1 অনুপাতে নিই। তাছাড়া আমি তো নিজের ইচ্ছে মতো যা ইচ্ছা তাই বাটখারা নিতে পারতাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, আমার বাবার সম্পত্তি, যটা বাটখারা লাগলে দরকার কি, বেকার জায়গা যাবে। তার থেকে এই অনুপাত নিলে পরে ভাবো কতটা সুবিধা হয়। তাহলে সরকারের মাথায় এমনি পাগল নাই যে 50 টাকা 20 টাকা নোট বার করে। তো সরকার তো ইচ্ছা হলে 30 টাকা নোট বার করতে পারতো না? সরকারের ব্যাপার, যে আজ থেকে 30 টাকা নোট অ্যাভেলেবেল, যাও, ঠিক আছে? আমি সরকারের সব রকম 10 টাকা, 20 টাকা, 15 টাকার নোটও আছে, নাও, কিছু লাভই দিবে না। কেন? 15 টাকা হতে গেলে তোমার কি লাগবে? একটা 10 টাকার নোট লাগবে, আর কি লাগবে? একটা 5 টাকার নোট বা কয়েন, তাহলে 15 টাকা হয়ে গেল। তো যে কোনো মাপ মাপতে গেলে আমাকে 5, 2, 2, 1 এই হিসাবটা মাথায় রাখতে হবে। বলো মাথায় ঢুকলো হিসাবটা? তাহলে কেন 5:2:2:1 অনুপাত নেব? ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। ক্লিয়ার হলো? এবার এই যে সাধারণ তুলা যন্ত্র আছে, এই তুলা যন্ত্র যদি ভালো হতে হয় তাহলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে একটা ভালো তুলা যন্ত্রের ভালো বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি সেই ভালো বৈশিষ্ট্য? 1 নম্বর, তুলা পাত্রটি নির্ভুল হতে হবে। নির্ভুল মানে কোনো ভুল থাকলে হবে না। ভুল হলে মাপ কি হবে? সবসময় কি হবে? ভুল মাপবে। তাই তুলা পাত্রটি নির্ভুল হতে হবে বা তুলা যন্ত্রটি। 2 নম্বর, তুলা যন্ত্রটি সুবেদী হতে হবে। সুবেদী কাকে বলে? যে তুলা যন্ত্র ক্ষুদ্রতম পাটকেও খুব সহজে এবং সঠিকভাবে মাপতে পারে তাকে বলা হয় সুবেদী, বা তার যন্ত্রটাকে বলা হয় সুবেদিতা, ধর্মটাকে। তাহলে একটা এরকম যন্ত্র ধরো 1 মিলিগ্রাম ভরকে মাপছে সঠিকভাবে,
তাহলে যন্ত্রটা কি হবে 1 মিলিগ্রামের জন্য সুবেদী। এই যন্ত্রটা ধরো 10 মিলিগ্রামের জন্য ভালো মাপতে পারছে, একে পারছে না, তার মানে এই সুবেদী কত জন্য হবে 10 মিলিগ্রামে সুবেদী হবে। তাহলে একটা যন্ত্র সুবেদী হলে তবে সেই যন্ত্রটা কি হবে ভালো মাপতে পারবে, সঠিকভাবে মাপতে পারবে। 3 নম্বর, তুলা যন্ত্রটা কিন্তু সুদৃঢ় হতে হবে। এমন নয় যে মাছটা বসালে ধপ করে ভেঙে পড়ে গেল, এরকম হলেও হবে না, যন্ত্রটা দৃঢ় হতে হবে, ঠিক আছে, সুদৃঢ় হতে হবে, ঠিক আছে। 4 নম্বর কি, তুলা পাত্রগুলোকে হালকা হতে হবে। এমন নয় যে তুলা পাত্রগুলো বিশাল ভারী ভারী নিয়ে নিচ্ছে আর এখানে খুব জোর দিয়ে এটাকে উঠাতে হচ্ছে, রে বাপরে বাপ ভারী হয়ে গেছে, এগুলোকেও হালকা হতে হবে, ঠিক আছে। আর যে এখানে একটা দণ্ড থেকে আলম্ব, এই আলম্বটাকে একটু বড় হতে হবে, তাহলে কি হবে মাপটা সঠিক নেবে। তাহলে ভালো তুলা যন্ত্র এরকম 4, 5টা 6টা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু সকলেই পড়ে নেব, ঠিক আছে। তাহলে এই হলো পুরো তুলা যন্ত্রের কনসেপ্টটা। বলো বুঝতে পারলাম তুলা যন্ত্রের কনসেপ্ট ভালো করে? এরপর আয়তন মাপার যন্ত্র। আয়তন মাপার যন্ত্রের নাম কি না, তো আয়তন মাপার যন্ত্রের নাম হচ্ছে মাপনি চোং। মাপনি চোংটা কি, তোমরা দেখবে বিভিন্ন ল্যাব ট্যাবে গিয়ে যে একটা সিলিন্ডার মতো থাকে, কাঁচের চোঙের মতো, ঠিক আছে, তার গায়ে এরকম অনেক রকম দাগ কাটা থাকে। এক্সাম্পল দিচ্ছি দেখো, ঠিক আছে, লাইক এরকম একটা লম্বা নলের মতো থাকে, ঠিক আছে, আর হাত অংশটা এরকম থাকে, আর এখানে কি থাকে এরকম করে দাগ কাটা থাকে নাকি, এরকম দাগ কাটা থাকে। এবার যখন কোনো তরল ঢালবো, তাহলে তরলটা কোনো তরল এরকম নিচের দিক এরকম ভাবে থাকে, আর কোনো তরল থাকে কেমন ভাবে না, তো উত্তল ভাবে। এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যেমন ধরো জল, যদি জলকে ঢালো তাহলে জল এইভাবে থাকবে, জল কেমন ভাবে থাকবে এইভাবে অবতল। কিন্তু পারদ যদি ঢালো, এটা কি যদি হয় পারদ, তাহলে পারদ এরকম উত্তল ভাবে থাকবে। তো যখন অবতল ভাবে থাকবে তার মাপটাকে অবতল অংশটাকে নেব, আর যখন উত্তল হবে তার কোন মাপটা নেব, তাহলে উত্তল অংশের মাপ নেব। এই যন্ত্রের নাম হচ্ছে মাপনি চোং। এর সাহায্যে আয়তন মাপা হয়, বিভিন্ন আয়তনের হয়, যেমন এটা হচ্ছে 0 থেকে 10 মিলিলিটার হতে পারে, এটা 0 থেকে 100 মিলিলিটার হতে পারে, ঠিক আছে। মাপনি চোংটা আমার কাছে নেই, ওটাও আসবে, অর্ডার দেওয়া হয়েছে, কারণ আমাদের তো কাজে লাগে না মাপনি চোং, শুধুমাত্র এই একটা চ্যাপ্টারের জন্য লাগে। তো তোমাদের এই যখন অ্যাপে থাকবে তখন অ্যাপে দেখবে ওগুলো আমি ডেমনস্ট্রেট করে দেবো, ঠিক আছে। তাই অ্যাপটা তোমরা দেখতে পারো এবং অথবা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, ক্লাস একদিনে দেখিয়ে দেবো। তাহলে হলো মাপনি চোং। এবার মাপনি চোঙের সাহায্যে, আসতে বাবা, মাপনি চোঙের সাহায্যে কি করে একটা কঠিন বস্তুর মাপতে পারবো। তুমি বলবে স্যার কঠিন বস্তু যদি মাপতে হয় তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে নিন, তাহলে আয়তন হয়ে যাবে। হ্যাঁ না না বলবে, তাই না, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হবে উচ্চতা। কিন্তু আমি যদি এমন একটা পদার্থ বলি যেটা তুমি জানোই না, যেটা সাইজই তুমি জানো না, কিভাবে, ধরো এইটা মাপতে দিয়েছে, এবার এটা কি করে মাপবে তুমি, না তুমি এইটুকু ঠিক করে মাপতে পারবে না, এইটুকু মাপতে পারবে, এটা ধরো লোহা দিয়ে তৈরি পুরো, তাহলে এর আমি আয়তন কি করে মাপবো, তাই না, বুঝতে পারছো ব্যাপারটা তো। কারণ কি এর ঠিকঠাক শেপ নেই তো, বা একটা পাথর নিয়ে নিলে, পাথর তো ঠিকঠাক শেপ নেই, ইট হলে মাপতে পারবে, কেন, ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু যদি উচ্চতা করে দাও তাহলে কি হয়ে যাবে, তার তুমি ভর আয়তন মাপতে পারবে। কিন্তু একটা অসম বস্তুর তো আয়তন এরকম ভাবে মাপতে পারো না, যার আকৃতি ঠিকঠাক নাই। তাই আমাদেরকে চয়েস করতে হবে যে কি করে তা মাপবো। তাহলে একটা ছোট্ট সহজ পরীক্ষার সাহায্যে আমরা সেটাকে মাপতে পারবো। চলো সেই পরীক্ষাটা দেখি। তার জন্য কি করতে হবে, বস্তুটাকে আগে দেখে নিতে হবে যে বস্তুটা জলে ডোবে কিনা, বা জলের সঙ্গে যেন বিক্রিয়া না করে। বিক্রিয়া করলে কি হবে, তুমি বস্তুটাকে জলের মধ্যে মাপতে দিলে বাস ভস করে বিক্রিয়া করে ছেড়ে হয়ে গেল, বস্তুটা মাপবে কি করে তাহলে। যেমন লাইক জলে যদি সোডিয়াম দাও বাস বিক্রিয়া করে নিবে, মাপতে পারবে না। তাহলে এমন পদার্থ নেবো যা জলের সাথে বিক্রিয়া করে না, বা তরল, যে তরলটা চয়েস করবো সেই তরলে যেন বিক্রিয়া না করে। আর 2 নম্বর, তরলে যেন সে ডোবে, ভাসলেও কি করে বার করতে পারবো না, তরলে যেন সে কি হয় ডোবে, এই দুটো শর্ত লাগবে। এবার ধরো আমি এরকম একটা মাপনি চোঙ নিলাম, ধরো আমি একটা তরল দিয়ে ভর্তি করলাম, তরলটা এরকম হলো, এবং আমার মাপটা পেলাম আমি W1, অর্থাৎ তরলের মাপটা কত পেলাম W1 মাপ দিল তরল আমার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমি কি করলাম, এবার ওই কঠিন বস্তুটাকে এর মধ্যে ঢেলে দিলাম। বলো, দরজা লাগিয়ে দাও, জানলাটা ঠিকই দাও, ঠিক আছে, হ্যাঁ রাখো, থাক। তাহলে আমি ধরো এবার কি করলাম, একটা বস্তুকে এর মধ্যে এর মধ্যে ঢেলে দিলাম, ওই যে পদার্থটার আয়তন মাপবো। এবার বলো, ক্লাস 8-এ তোমরা আর্কিমিডিসের নীতি পড়েছো, তাহলে জল তলটা ওপরে উঠবে, হ্যাঁ না না বলবে, কারণ একে দিলে এ ওপরে উঠবে, কেন, অপসারণ করবে তল। তার মানে ধরো এখন হলো কোথায়, এই জায়গাটায়,
যে এখনকার মাপ পেলাম আমি W2, তাহলে বলো তো বস্তুটার আয়তন কত হবে? W2 মাইনাস W1, হ্যাঁ না না বলবি, এটাই তো হওয়া উচিত। তাহলে বস্তুটার আয়তন এটা কেন হবে না, তো আগে ছিল W1, বস্তুটাকে ডুবিয়ে দিলে তো কত হয়ে যাচ্ছে W2, তাহলে আয়তন কত হবে W2 মাইনাস W1। এই তো সহজ পদ্ধতি, মাপতে পারবো আমি। তাহলে এইভাবে মাপা যায়। এবার যদি বস্তুটা না ডোবে তখন কি করব আমি? এবার ধরো এমন একটা বস্তু নিলে যেটা ডোবে না, ভাসে, থার্মোকল। থার্মোকল তো কোনদিন ডুববে না, ও তো ভাসবে। এবার আমি কি করব, ধরো একটা এরকম ছোট্ট থার্মোকল, আমি চাইছি এর আয়তন মাপতে, ধরো এরকম, যে এরম এরম হয়ে আছে, ঠিক আছে, এবার এরকম টাইপের। এবার আমি জানি না এর আয়তন কি হবে। আমি কি করলাম, একটা ছোট্ট পাথর নিলাম, খুব ভারী লোহা দিয়ে তৈরি পাথর। এবার প্রথমে এই লোহার আয়তনটাকে মেপে নিলাম, পারবো মাপতে? হবে? তা লোহার আয়তনটা পেলাম, ধরো লোহার আয়তন পেলাম W, ধরো লোহার আয়তন পেলাম W, ঠিক আছে। এখন এই লোহাটাকে এর মধ্যে বেঁধে আমি যদি ডুবিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? ডুবে যাবে। এবার যে আয়তনটা পেলাম ধরো সেটা হলো কত? W2। তাহলে সেই আয়তন থেকে যদি লোহার আয়তনটাকে বাদ দিই তাহলে কার আয়তন পাবো? থার্মোকল আয়তন পাবো। তাহলে মাথায় বুদ্ধি রাখতে হবে যে আমি কি করে মাপবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা কি মাপতে পারি? জলের আয়তন মাপতে পারি। কোনো একটা কঠিন বস্তু যে জলে ডুবে যায় তাকে মাপতে পারবো, যে জলে ডোবে না তাকেও মাপতে পারবো। এইভাবে আমরা মাপতে পারবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা পুরোপুরি? ওকে। আমরা এই যে আয়তন মাপলাম, আয়তন মাপার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাটায় চোখের ভুলটাকে মেনে নেব না। লাইক যখনই আমরা এই মাপটা দেখবো তখন সোজা দেখবো, নাকি? সোজা দেখবো। লাইক এইখানে মাপটা আছে, আমরা সোজা ভাবে মাপ দেখবো, এরকম ভাবে। কখনো এরকম ভাবে দেখবো না মাপছি তো ঠিক আছে উপর থেকে দেখ নিচে দেখ, এরকম নয়। প্যারালাক্স যেন লম্বন ভুল নয়, সোজা ভাবে দেখবো, নাকি? এরকম সোজা ভাবে দেখবো, একদম সোজা ভাবে দেখবো, ঠিক আছে। এখানেও নাহলে কি স্কেল আছে, এখানেও কি হবে? ভুল হতে পারে আমাদের, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা মাপবো। এখন তোমাকে যদি বলা হয় যে আমাদের সাধারণ স্কেল কত মাপ ছিল, নাহলে তুমি জানো আমাদের সাধারণ স্কেল মাপ ছিল সবচেয়ে ছোট কত মাপে? সাধারণ স্কেল বলো, এখন বললাম 1 মিলিমিটার, রাইট। আমাদের স্কেল, সাধারণ স্কেল সবচেয়ে ছোট যেটা মাপতে পারে 1 মিলিমিটার, তাকে কি বলা হয়? লঘিষ্ঠ ধ্রুবক। মনে পড়ছে? এখনই বললাম। এবার তোমাকে যদি একটা সর্ষে দানা দেওয়া হয়, সেই সর্ষে দানার তুমি ব্যাসার্ধ কি করে মাপবে? পারবে মাপতে? কি করে? এই মাথা তো ঘোরালি, কি করে পারবি বল? মাপতে পারবে না সর্ষে দানা। কেউ আছো যে সর্ষে দানার ব্যাসার্ধ মাপতে পারবে? সর্ষে দানা বোঝো তো, তার ব্যাসার্ধ, সর্ষে দানা তো কি হয়? গোল গোল হয়, তাই তার ব্যাসার্ধ কি করে মাপবো? এনি আইডিয়া? কারোর মাথায় আসছে? আসছে না? এরকম টাইপের প্রজেক্ট কিন্তু মহাকাল স্কুলে দেয়, ঠিক আছে, মাথায় রাখবো। কিন্তু আমি করিয়ে দিচ্ছি ক্লাসে, অসুবিধা নেই। তো আমাদের এটা মাথায় আসছে না, কি করে আমরা সর্ষে দানার ব্যাসার্ধ মাপবো? ভাই তো চোখেই সর্ষে দানা ঠিক মতো দেখা যায় না, আমি কি করে মাপবো, তাই না? ঠিক আছে, আমরা কি করতে পারি? সর্ষে দানাগুলোকে একটা 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 করে তো সর্ষে দানা ধরা যায়, ছোট হলেও ধরতে পারবো তো হাতে। ধরে কি করলাম, একটা লাইনের ওপর এরকম করে কতগুলো সর্ষে দানা রাখলাম। একটা আমি বড় বড় করে রাখলাম বোঝানোর জন্য, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা সর্ষে দানা রাখলাম। হবে? তাহলে এটা তো একটা বড় লাইন হবে, 10টা সর্ষে দানা রাখলে হবে না? লাইনটা হবে না? হবে না? হবে না? একটা লম্বের লাইন হবে। এবার এইখানে আমি কি করলাম, একটা স্কেল বসিয়ে দিলাম, দিয়ে স্কেল দিয়ে এটাকে মাপলাম কত হলো। ধরো 10টার জন্য তার হলো 2 সেন্টিমিটার, ধরো কথা মানে বলছি, 10টার জন্য কত হলো? 2 সেন্টিমিটার। তাহলে 10টার জন্য যদি 2 সেন্টিমিটার হয় তাহলে একটার জন্য কত হবে? 1.5। তাহলে 10টা পোস্ত দানার, না ভাই 10টা সর্ষে দানার, এইটা, এগুলো তো সব ব্যাস, নাকি? হ্যাঁ না বলবি? এরকম করে ব্যাস তো, প্রত্যেকটার ব্যাস যোগ হয়েছে তো, হ্যাঁ না বলবি? এগুলো ব্যাস তো, একটা সর্ষে দানা যদি এরকম হয় তার ব্যাস তো এটা, পরপর যোগ করেছি মানে ব্যাসগুলোকে যোগ করেছি। তাহলে 10টা সর্ষে দানার জন্য হয়েছে কত? 2 সেন্টিমিটার। তাহলে একটা সর্ষে দানার জন্য কত হবে? 2/10 মানে কত হবে? 1/5 মানে কত? 0.2 সেন্টিমিটার। একটা সর্ষে দানার ব্যাস হচ্ছে 0.2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? তার হাফ, নাকি? ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.1 সেন্টিমিটার। বাস বেরিয়ে গেল, বাস বেরিয়ে গেল। বুঝতে পারলাম? ধরো তোমাকে বললো যে একটা নল থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, বাথরুমে অনেক সময় হয় না, দেখবে নল টাইট না হলে পরে ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকে। ধরো একটা নল আছে কোনো এক জায়গায়,
এরকম টাইপের, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এরকম ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, ঠিক আছে, এরকম ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। প্রত্যেকটা জলবিন্দুর ব্যাসার্ধ কত, বাস কি করে বার করবো, তখন দাঁত কালা ঘুরে বেড়াবো। তো যেহেতু এখানে পড়ছো তোমরা এটা জেনে নাও কি করে। তো এক কাজ করো, একদম যখন পড়ছে না তখন ধরো, পড়ছে না দিয়ে তখন একটা তুমি এরকম করে একটা মাপনি চোঙ রাখলে, ঠিক আছে। এবার তারপর তুমি মাপনি চোঙটা প্লেস করলে দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে 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 পড়ছে। ধরো আমি কথা মানে বললাম তুমি গুনলে 100 ফোঁটা জল পড়লো, এটা গুনতে হবে তোমাকে 100 ফোঁটা। এবার 100 ফোঁটা জল পড়লে নিশ্চয়ই জলটার একটা আয়তন হবে, হ্যাঁ না বলবি। তুমি সেই আয়তনটা মাপলে, তুমি সেই আয়তনটা কি করলে মাপলে। তাহলে আমি কি বললাম 100 ফোঁটা জল নিলাম এবং সেই জলের আমি কি করলাম আয়তন মাপলাম, ঠিক আছে ওকে। এখন 100 ফোঁটা জলের আয়তন আমি কি করলাম মাপলাম, মেপে ধরো হলো ডব্লিউ, কিছু একটা মান 2 সেন্টিমিটার কিউব 5 সেন্টিমিটার কিউব 5 মিটার কিছু একটা মান। এখন একটা জলফোঁটাকে যদি গোলক ভাবো, মনে করো একটা গোলক, আর গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, পরে কথা বলছি একটু। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, একটু না, গোলকের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে পরে এর আয়তন হয় 4/3 পাই আর কিউব। এর আয়তন কত হবে বলো, 4/3 পাই। তোমরা গোলকের ক্ষেত্রফল জানো, কি হয়েছে বলুন। হ্যাঁ, কটা থেকে ক্লাস আজকে? 5:30 থেকে ক্লাস তো শেষের দিকে। তাই আগে ফোন করতে, আমার তো এখন রেকর্ডিং চলছে। কটা বাজলো কটা? এই তো সেরে দেবো এক্ষুনি। নেক্সট সপ্তাহ থেকে আসবে। ওকে গ্রুপে জয়েন করা হয়েছে? গ্রুপে জয়েন করে দেবো, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন আজকে, ঠিক আছে। আর যা ক্লাস হয়েছে সেগুলো সব রেকর্ডেড ক্লাস ও পেয়ে যাবে, চিন্তা করবেন না, ঠিক আছে। আপনি একটু আমাকে রাত্রে আজকে ফোন করবেন, আমি বলে দেবো। ওকে, তাহলে যেটা বলছিলাম যে যদি ব্যাসার্ধ স্মল আর হয়, ব্যাসার্ধ কত হয় যদি স্মল আর, তাহলে এর ক্ষেত্রফল কত হয় গোলকের ক্ষেত্রে মনে রাখবে 4 পাই আর স্কয়ার। কত হয় 4 পাই আর স্কয়ার, মুখস্থ রাখতে হবে। আর তার এটার ফর্মুলা কত আয়তনে 4/3 পাই আর কিউব। তাহলে একটা গোলকের আয়তন কত হলো জলের ফোঁটার 4/3 পাই আর কিউব। কিন্তু তোমার ক ফোঁটা গোলক গেছে, ক ফোঁটা 100 ফোঁটা। তাহলে 100 ফোঁটার আয়তন কত হবে, নিশ্চয়ই 100 ইন্টু কত হবে 4/3 পাই আর কিউব, হ্যাঁ না বলবে। আর এর আয়তন কত হবে তুমি এখানে দেখতে পাচ্ছ আয়তনটা, হ্যাঁ না বলবে। এটা সমান কত হবে ডব্লিউ। এবার এর মান তুমি জানো, তাহলে কার মান বার করে নিতে পারবে তুমি, ব্যাসার্ধের মান। বাস, গোলকের ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে তুমি যদি ডাইরেক্ট মেথড না পারো তাহলে ইনডাইরেক্ট মেথডে বার করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। আমরা যখন দৈর্ঘ্য মাপি, আমাদের সাধারণ স্কেল 1 মিলিমিটারের থেকে কম মাপতে পারে না, হ্যাঁ না বলবে। 1 মিলিমিটারের থেকে কম সে কোনোদিনই মাপতে পারবে না। কিন্তু আমরা যদি এমন কিছু ব্যবস্থা এরকম ভাবে ইউজ করি যার ফলে আমরা 1 মিলিমিটারের থেকেও ছোট মাপতে পারবো, সেই রকম ব্যবস্থা প্রথম করেছিলেন বিজ্ঞানী ভার্নিয়ার। তার নামানুসারে হয়েছে ভার্নিয়ার ক্যালিপার্স। এরকম ভার্নিয়ার যন্ত্রে কি হয় না, তো তোমাকে যদি দেখাই 3 রকমের যন্ত্র পাওয়া যায়। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, দিস টাইপ অফ যন্ত্র, এটা ক্লাস 11 এর প্র্যাকটিক্যালে করানো হয়। এই যন্ত্রটা কি হয়, এখান থেকে এরকম করে মুভ করা যায়, এই মুভ করা যাচ্ছে, দেখতে পাচ্ছ মানে মুভ করা যাচ্ছে, এই মুভ করা যাচ্ছে, এটাকে এভাবে মুভ করে, এটাকে সাবধান রাখতে হবে, ঠিক আছে। যাকে মাপবো তাকে এখানে রাখতে হয়। লাইক ধরো আমি এই মার্কারটাকে মাপবো, তাহলে মার্কারটাকে এইভাবে রেখে এই লাইক দিস দিয়ে এবার তুমি এর কি মাপতে পারবে, এর কতটা চওড়া, মানে এর ব্যাস মাপতে পারবা। তাহলে মাপার জন্য তুমি যদি খুব ক্লোজলি অবজার্ভ করো দেখবে এর এই জায়গাটা একটা ছোট্ট মতো স্কেল আছে আর একটা লম্বা স্কেল। ভালো করে দেখো, এটা একটা লম্বা স্কেল, এটাকে বলা হয় মেন স্কেল। আর এই জায়গাটায় হাত দিয়ে রেখেছি, এটা একটা ছোট্ট স্কেল, দেখো গোল করা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি ভার্নিয়ার স্কেল, এই স্কেলটা। তো আমি যদি এটাকে আঁকি তাহলে অ্যাকচুয়ালি একটা স্কেল কেমন ছিল, এটা মেন স্কেল নাকি, আর এখানে একটা গোল ছিল, এটাকে কি বললাম ভার্নিয়ার স্কেল। তোমরা তোমাদের বই দেখতে পারো এই ভার্নিয়ার স্কেল এখান থেকে এরকম করে দাগ দেওয়া আছে, কতগুলো এরকম কতগুলো দাগ দেওয়া আছে, 10টা দাগ দেওয়া আছে। আর এই স্কেলটাকে আমরা বলছি মেন স্কেল, মেন স্কেলে এরকম দাগ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি,
না তো 1 মিলিমিটারের থেকেও ছোট মাপতে পারি। লাইক আমাদের স্কেল মাপবে 1.3, ভার্নিয়ার মাপতে পারবে 1.32 পর্যন্ত, 1.32 পর্যন্ত। অর্থাৎ সে কি করবে, আরো ছোট মাপ মাপতে পারবে ভার্নিয়ার ক্যালিপার্স। তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি, ছোট মাপ মাপতে পারবো। ঠিক আছে, একটা ভার্নিয়ার ক্যালিপার্সের লঘিষ্ঠ ধ্রুবক কত হয়? লঘিষ্ঠ ধ্রুবক না তো 1/10। কেন? দেখবে ভার্নিয়ার এখানে যে দাগগুলো আছে সেগুলো হচ্ছে 10টা। কটা দাগ থাকে ভার্নিয়ার? 10টা। এই 10টা দাগ সরি মেন স্কেলের 9টা দাগের সঙ্গে সমান হয়। এই স্কেলটাকে কি বলছি? মেন স্কেল। আর এই যে এখানে ছোট্ট দাগ আছে সেটাকে কি বলছি? ভার্নিয়ার স্কেল। তোমরা যদি প্রত্যেকে নিয়ে দেখো, প্রত্যেকে একবার একবার করে দেখো যেটা আঁকলাম আমি, তাহলে তোমরা বুঝতে পারবে। নাও এক এক করে দেখো। ঠিক আছে, তাহলে এই যে দাগটা আমরা বলছিলাম, এইটা হচ্ছে মেন স্কেল। ভালো করে দেখবে, সবাই একটু একটু দেখাও। আর এই ছোট্ট এখানে দেখবে কতগুলো দাগ আছে, খোদাই করা দাগ এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, এইটা হচ্ছে কি? ভার্নিয়ার দাগ। নাও দেখে নাও একবার। তাহলে এই ভার্নিয়ার দাগে হচ্ছে কতগুলো, না তো 10টা থাকে, আর মেন স্কেল দাগ থাকে 9টা। তাহলে পার্থক্য কটা দাগের থাকে? একটা দাগের। তাই এক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক বার করা যায় 1/10 দ্বারা। তাই মনে রাখবে জাস্ট যে ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হয় 0.01 সেন্টিমিটার, এরকম টাইপের 0.01 সেন্টিমিটার। কার? না তো ভার্নিয়ার স্কেলের। তাহলে এর সাহায্যে আমরা কি মাপতে পারি? বড় মোটা কিছু। কিন্তু ধরো তোমাকে একটা সরু তার দিয়েছে, ধরো তোমাকে একটা সরু তার, এইরকম একটা সরু তার দিয়েছে, তাকে মাপবে কি করে? এরকম সরু একটা তার, এই তো চোখেই দেখা যাচ্ছে না এই তার ভালো করে, এত সরু তার। এবার এই সরু তারকে আমরা আর একটা যন্ত্রের সাহায্যে মাপি, সেটাকে বলি আমরা স্ক্রু গজ। এটার নাম হচ্ছে স্ক্রু গেজ, লাইক কালিমার একটা অস্ত্র টাইপের। ঠিক আছে, সো এটা যন্ত্র। এই যন্ত্রে কি একটা সার্কুলার স্কেল থাকে এরকম, এটা বলা হয় সার্কুলার স্কেল, এই গোল গোল। ঠিক আছে, দেবে সামনে রেখে দাও। গোল গোল স্কেল থাকে, এই গোল গোল স্কেলে কি করে, এটা ঘোরে, আর এই জায়গাটায় আমি এটাকে মাঝে রেখে দিই এরকম ভাবে। ঠিক আছে, এই মাঝে রেখে দিয়ে এরকম করে টাইট করে নিলাম, দিয়ে এখানে মেন স্কেল রিডিং নেবো। এই স্কেল রিডিং নিলে এটাকে বলা হয় স্ক্রু গজ। এইভাবে এটাকে মাপ নেওয়া হয় স্ক্রু গজের। ঠিক আছে, মাপ নেওয়াটা কোনো একদিন শিখিয়ে দেবো, এখন শিখে লাভ নাই, 11-এর প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রু গেজ। তোমরা যদি দরকার পড়ে স্ক্রু গেজ দেখতে পারো, বেশি ঘোরা পেঁচা করবে না। না, ঠিক আছে, দাও স্লাইডটা দাও। বুঝতে পারলে তোমরা? স্লাইড দেখলে? ওকে, এবার যদি এরকম হয় কোন সিস্টেম উঁচু নিচু, ঠিক আছে, উঁচু নিচু টাইপের যদি হয়, তখন মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। যেমন এর সাহায্যে লেন্স মাপা যায়, লেন্সের ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে আমরা বলি স্ফেরোমিটার। ঠিক আছে, এর দাম অনেক। এটাকে বলা হয় স্ফেরোমিটার। স্ফেরোমিটারটাকে এভাবে বসাতে হয়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এভাবে বসাতে হয়। হ্যাঁ, কি এর নাম হচ্ছে স্ফেরোমিটার। এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি? লেন্সের বেধ মাপি। কি মাপি? লেন্সের বেধ, এই যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এটাকে বসাতে হয় কোনো কিছুর ওপর, দিয়ে যেটা মাপবো সেটাকে সরিয়ে আবার বসাতে হয়, দিয়ে এটা কত পাক এরকম ঘুরছে এরকম করে মাপা হয়। কত পাক ঘুরছে দেখে তারপর তার ক্যালকুলেট করতে হয়। তাহলে এটা একটা যন্ত্র, সেটা হচ্ছে আমাদের স্ফেরোমিটার, স্ক্রু গেজ, আর একটা আমাদের কি সিম্পল ওয়েতে আমরা পেলাম আমাদের স্লাইড ক্যালিপার্স। তাহলে এরকম বিভিন্ন মাপের যন্ত্র আছে। তাহলে তোমরা হয়তো ভাবছো যে 9-এ উঠেছি আমরা বিশাল তীর মেরে নিয়েছি, কিছুই তীর মারোনি, এখনো 11-12 বাকি আছে, তাই না? বুঝতে পারলাম? তাহলে আমরা আজকের ক্লাসে পরিমাপের যন্ত্রসমূহ নিয়ে বিশদ আলোচনা করলাম, এবং তোমার হাতের আঙুল অনেক ফুটছে মনে হচ্ছে খুব, তাই না? ঠিক আছে, অনেকক্ষণ দেখছি ফোটাচ্ছ, হোয়াটএভার। তো আমরা বিশদ আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম দৈর্ঘ্য পরিমাপ যন্ত্র, আমরা আলোচনা করলাম সময় পরিমাপ যন্ত্র, আমরা আলোচনা করলাম ভর পরিমাপ যন্ত্র, আমরা আলোচনা করলাম আয়তন মাপক যন্ত্র, তারপর আমরা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার, এবং আমরা ছোট করে স্ক্রু গেজ এবং আজকে স্ফেরোমিটারটাকে দেখালাম যে কি জিনিস। এগুলোর মেজারমেন্ট যদি শিখতে হয় তাহলে কোনো এক ক্লাসে এসে শিখতে হবে, কারণ এইখানে আমি শেখাতে পারবো না। ঠিক আছে, মানে কোনো একদিন কারো যদি ইন্টারেস্ট থাকে আমি কোনো একদিন এসে দেখাবো, চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আমাদের আজকে পরিমাপ চ্যাপ্টার তোমাদের জন্য কমপ্লিট করলাম। ঠিক আছে।